শেখ হাসিনা সরকারের পতনের পর স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে সরকারি দপ্তর ও নানান সংস্থায়। আবার অনেকে বাধ্যতামূলক অবসরেও পাঠায় অন্তর্বর্তী সরকার। এটার জন্য ওই নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে যারা সদস্য রয়েছে, আমি বিশ্বাস করি তাদের কারো ওইটুকু আর কোনো রাইট অধিকারই নেই ওই জায়গাটিতে থাকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করেছেন এবং কাছে আছে এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। তারপরে বাকিটুকু আমি বলতে পারবো না আসলে। পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? রাষ্ট্রপতি হয়তো থাকবে না, আলোচনা চলছে কাকে বসাবেন। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে তাকে তো সরাতে পারবেন না, তাকে পদত্যাগ করতে হবে। এখন যদি সে পদত্যাগ করে কার কাছে করবে? নিয়ম মতো পদত্যাগ করলে কিন্তু স্পিকার চলে আসে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া খবর, নতুন এবং গরম গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। রাষ্ট্রপতি কিন্তু পদত্যাগ করে ফেলেছে। সেই সাথে সাথে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হবে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যকে কিন্তু আপনারা সকলেই চিনেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবেন। শেষের আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ডক্টর ইউনূস আওয়ামী লীগ দিকের আঙ্গুল দিকে তাকিয়ে কিন্তু হুঙ্কার দিয়েছে। আওয়ামী লীগ এখন আল্লাহ ছাড়া আর কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। অবশেষে কি এই বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ নিপাত হয়ে যাবে? প্রিয় দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ করবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, চলুন আমরা ধারাবাহিক সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। হয়তো থাকবে না, আলোচনা চলছে কাকে বসাবেন। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে তাকে তো সরাতে পারবেন না, তাকে পদত্যাগ করতে হবে। এখন যদি সে পদত্যাগ করে কার কাছে করবে? নিয়ম মতো পদত্যাগ করলে কিন্তু স্পিকার চলে আসে। কিন্তু আপনি সেদিকে যাবেন না, কারণ আপনি তো সংবিধান মানতেছেন না। সংবিধান যখন মানবেন না, তো সংবিধান কথা বলতেছেন কেন? তো রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে যে সমস্ত ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের চলে আসে, প্রধান উপদেষ্টার কাছে আসতে পারে। কিন্তু বলা হচ্ছে একটা বিপ্লব হয়ে গেছে, একটা বিপ্লবের পরে কিন্তু রাষ্ট্রপতি থাকে না। সরকারটা কিন্তু বিপ্লব হয়েছে ঠিকই, কিন্তু সরকার কিন্তু বিপ্লবী না। এটা বিপ্লবী সরকার না। সরকার যেহেতু বিপ্লবী না, সরকার যেহেতু মডারেট হয়ে গেছে, সেই ত্যাগ নাই। এবং সরকার যেভাবে চলছে তাদের বিপ্লবের সম্ভাবনা নেই। একটা সংস্কারের কথা বলেছে। বিপ্লবীরা কিন্তু সংস্কার করে না, আমল পরিবর্তন করে। আপনি কত লক্ষ্য করেন, কত আমাদের চিন্তাধারার সাথে কিন্তু সরকারের কর্মকাণ্ডের মিল নেই। এই যে আমরা বলেছে ডক্টর ইউনূস আজকে কথা বলেছে, মোদির সাথে যখন কথা বলেছে ভারতের, উনি বলেছে আমার 4টা প্রোগ্রাম আছে। 4টা প্রোগ্রামে কিন্তু নির্বাচনের কথা বলেছে, শিক্ষার কথা বলেছে, এবং কত স্পেসিফিক কথা বলেছে। সে ওই 4টা সংস্কারের কথা বলেছে, উল্লেখ করেছে। এখন আপনার দেখতে হবে যে নির্বাচনের প্রশ্নে সবকিছু কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে যেখানে বিপ্লব হলো, বৈপ্লবিক সরকার তৈরি হলো না, এবং সেই সরকারের নীতিমালার কাঠামো হলো না, তাহলে আপনি কিভাবে বলবেন যেখানে কি হচ্ছে না হচ্ছে? তবে রাষ্ট্রপতি পদ নিয়ে বিতর্ক আছে এখনো হচ্ছে। সম্ভবত যেটা হয়, এখানে সেনাবাহিনী একবারই বলেছে আমরা তাকে সহযোগিতা করব, এবং তিনি এটাও বলেছিলেন যখন সরকার ছিল না 4 দিন, বলেছিলেন আমি সরকার। খেয়াল করবেন, কিন্তু উনি কিন্তু কথা স্পেসিফিক বলেছে আমি সরকার। এই যে বললেন দায়িত্ব আমি নিলাম। এখন আসে রাষ্ট্রপতি হয়তো থাকবে না, আলোচনা চলছে কাকে বসাবেন। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে তাকে তো সরাতে পারবেন না, তাকে পদত্যাগ করতে হবে। এখন যদি সে পদত্যাগ করে কার কাছে করবে? নিয়ম মতো পদত্যাগ করলে কিন্তু স্পিকার চলে আসে। কিন্তু আপনি সেদিকে যাবেন না, কারণ আপনি তো সংবিধান মানতেছেন না। সংবিধান যখন মানবেন না, তো সংবিধান কথা বলতেছেন কেন? তো রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে যে সমস্ত ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের চলে আসে, প্রধান উপদেষ্টার কাছে আসতে পারে। কিন্তু এটা পরে হয়তো সংসদে অনুমোদন করার পরে সরকার এসে, কিন্তু এখানেও কিন্তু কথা এসে যায়। এটা হচ্ছে সোজা মনে করতে সোজা না, কিন্তু এই পথে সরে গেলে একটা নিয়ম আছে। কিন্তু এখানে সেই নিয়মটা যদি ব্যক্ত করতে চান, তাহলে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রপতি ক্ষমতা চলে আসবে। সেই ক্ষেত্রে সরকার কাঠামোটা কি হবে? তিনি প্রধান উপদেষ্টা প্লাস রাষ্ট্রপতি, ব্যাপারটা 2 দিনের মধ্যে হয়ে গেল। প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি, ক্যাবিনেট গভর্নমেন্ট নাই, ইন্টারিম গভর্নমেন্ট চিফ প্লাস রাষ্ট্রপতি। এই যে সমস্যা দেখেন, 2টা ক্যাপ তার হাতে চলে আসবে। এটা আসতে পারে। কিন্তু আবার হয়তো বাড়িতে যদি আনতে যান, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অসমালোচনা হয়ে যাবে। এবং এখন যে যা কিছু বলেন, যা কাজ করবেন, সমস্ত কিছু কিন্তু পরবর্তী পার্লামেন্টের ফার্স্ট সেশনে এগুলি অনুমোদন করা হবে। এবং সেই বলছি, যে যাই বলেন একটু সাংবিধানিক তাকেন, বাস্তবে তাকেন, তখন কিন্তু এই সরকারি চেষ্টা করবে এমন একটি সরকার আসবে যিনি আমার কর্মকাণ্ডকে অনুমোদন করবে। অর্থাৎ সেখানেও কিন্তু সবাই বলতে যাচ্ছে বিপ্লবের পর তো আসলে সংবিধান গুরুত্বপূর্ণ থাকে না, সংবিধানকে নতুন করে সাজাতে হয়, যেহেতু একটা বিপ্লবী অস্বাভাবিক ভাবে একটা সরকার এসছে। সুতরাং সেখানে ভালো মন্দ সবকিছু হতেই পারে, একবারেই সংবিধানের উপরে নির্ভর করে সবকিছু চলতে হবে সেই সিচুয়েশন তো নাই। এখন বর্তমান সরকার আছে, সাংবিধানিক ভাবে সেরকম আপনার ইয়ে না, না, তাই না? এটা কিন্তু বৈপ্লবিক সরকার না, এটা বিপ্লবের পরের সরকার না। বিপ্লবের পরের সরকার হচ্ছে একটা মডারেট সরকার। কাজে বুঝতে হবে আপনাকে, বিপ্লবটা হলো কঠিন বিপ্লব। একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন না, শুধু তিনি পালিয়ে গেলেন, বিপ্লব জনজোয়ার। সেই বিপ্লবের পর যে সরকারটা কি হলো?
মডারেট টাইপের। কাজে দুইটা চরিত্রের সাথে মিলে না কিন্তু। এবং এখানে যারা অ্যাডভাইজার আসতেছেন মডারেট টাইপ আসতেছেন। এদের দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি, এদের ব্যাকগ্রাউন্ডে কোনোদিনও ছিল না প্রতিবাদ, হুঙ্কার, ঝঞ্ঝাট। এদের ব্যাকগ্রাউন্ড কি ছিল? লেখাপড়া, কর্মকাণ্ড, শিক্ষা সবকিছু কিন্তু এটা মডারেট টাইপ, ভদ্র, নম্র, বিনয়ী, এগুলো মিলে না কিন্তু। এখন যদি রাষ্ট্রপতিকে যদি সরাই দিতে হয়, তাহলে সরাই কে আসবেন? একেবারে সরাসরি দায়িত্ব নিতে হবে কিন্তু প্রধান উপদেষ্টাকে। তৃতীয় যদি কেউকে বসা, কঠিন সমস্যা আছে কিন্তু এখানে। কিন্তু আমি যেটা মনে করি, আমি ডক্টর ইউনূস, নোবেল ইউনূস সাহেবের যেটা মনে হচ্ছে আমাকে, আমি তাকে যেটা বুঝতে পারতেছি, তিনি হয়তো এই পদে কাউকে চাবেন না, নিজে দিনে আসবেন। অর্থাৎ তার জীবনের কর্মকাণ্ডে কিন্তু কখনো গণতন্ত্র ছিল না। খেয়াল করবেন কিন্তু উনি ব্যক্তি জীবনে কিন্তু খুব একরোখা, এবং উনি যেটা চান সেটাকে আদায় করে ছাড়েন, এবং সেখানে শেয়ার করেন না। উনি শেয়ার করেন না, কারণ উনি কখনোই আসেন নাই। এইখানেও দেখবেন যদি নেওয়া হয়, তাহলে ইয়াজউদ্দিনের মতন কি হবে, ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে প্রধান উপদেষ্টা প্লাস রাষ্ট্রপতি তিনি হয়ে যাবেন। এবং পুরো সময়টা কিন্তু আপনি সাথে সাথে কিন্তু সংবিধানে ওই যে বললাম পরবর্তী ফার্স্ট সেশন যেটা আসবে সেখানে এটা পাস করতে হবে। সভাপতির কারণে দেখা যাবে ওয়াদা আসবে, দলগুলো ওয়াদা করবে আমরা এটা করবো, ওয়াদা করতে হবে, এবং এদেরও রক্ষা রাখতে হবে। যদি এটা পাস না হয় তাহলে যেটা হয় সেটি হবে, কিন্তু পাস তো হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যত সুন্দর করে বলতেছেন যে সবকিছু ফেয়ার একদম নির্দলীয় হয়ে যাবে, এটা হবে না। কারণ বিপ্লবের পরে যা ঘটছে এটা কিন্তু আমি বলবো বিপ্লবের বিপরীতে চলে গেছে। কাজে আমি কখনো বলবো না এটা বিপ্লবোত্তর সরকার বিপ্লবী হয়। বিপ্লবোত্তর সরকার কি হয়েছে? নমনীয়, বিনয়ী এবং দক্ষতা আগাতে চেষ্টা করতেছে, এবং সংস্কারের কথা বলছে। ভালো হিসেবে দেখছেন নাকি মন্দ হিসেবে দেখছেন? সরাসরি সিম্পল কথা বলি, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখতেছি এর বাইরে যাওয়ার উপায় ছিল না। আমাদের যে পরিবেশ পরিস্থিতি, জনগণের সেন্টিমেন্ট, এর বাইরে যেতে পারতেন না। অর্থাৎ একটা বিপ্লবী সরকার যদি আসে, আপনার প্রথম দল একটা বিপ্লবী দল তো নাই। ছাত্ররা আন্দোলন করছে, পব্লিক পরিবর্তন ঘটেছে, কিন্তু পব্লিক পরিবর্তন উইদাউট এনি বিপ্লবী দল। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাজনীতির ছাত্র, আমার কাছে কিন্তু এগুলো সোজা। বিপ্লবী দল ছাড়া বিপ্লব হয়েছে কেন হয়েছে? ওই বিপ্লবের সাথে আওয়ামী বিরোধী সমস্ত শক্তি একমত ছিল, কিন্তু জনগণ একমত ছিল, হয়ে গেছে, এটা বিপ্লব হতে পারে। কিন্তু সেই বিপ্লবের পরে কিন্তু বিপ্লবী দলকে দায়িত্ব নেবে, কিন্তু যেহেতু দল ছিল না, দায়িত্ব যারা নিয়েছে তারা বিপ্লবী না। এবং প্রফেসর ইউনূস বিপ্লব প্রশ্ন নেই, তার বিপ্লব চিন্তায় তার মাথায় নেই, কারণ তিনি যে মডেলে তৈরি হয়েছেন বা যে ওয়েস্টার্ন মডেল কনসেপ্ট আছে ওখানে বিপ্লব আসে না। কাজে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, আমরা কিন্তু কখনো আমের থেকে কিন্তু জাম আশা করবো না, জামের জাম আশা করবো না। কাজে আমার কাছে এই সরকারের সমস্যাটা ছিল বৈপ্লবিক পরিবর্তনটা বৈপ্লবিক, কিন্তু পরিবর্তন পিছনে কিন্তু বিপ্লবী শক্তি ছিল না, ছিল জনগণের একটা ঐক্যবদ্ধ ছিল, চেতনা ছিল। এবং সেই সময় আওয়ামী সরকারের যে প্রচন্ড ক্ষোভ, একগুঁয়েমিতা, অহংকার, দম্ভ, এগুলো ছিল বলে হয়ে গেছে। কিন্তু তার প্রেক্ষাপটে যে সরকারটা আসছে, এই সরকারটা হচ্ছে নমনীয়, ভদ্র, বিনয়ী। অতএব বিপ্লবের সাথে একটা ভালো সরকার এসছে অন্তত পক্ষে, এটাই আপনি বলতে যাচ্ছেন। এই সরকারের ভবিষ্যৎ এবং প্রেসিডেন্সিয়াল যে পদটাকে আপনি বলতে যাচ্ছেন, সেটি আপনার মতে জনাব ডক্টর ইউনূস হয়তো প্রেসিডেন্টের জায়গাটা নিতে পারে, এবং এটা হলেও অস্বাভাবিক কিছু হবে। জি জনাব মোসেস সাদিক, আজকে কারো কাছে যেতে চাচ্ছি না, প্লিজ আমি ঠিক 10 মিনিট পর আরেকটা অনুষ্ঠান আছে। আমি একটা কথা বলতে চাই, আমি একটি কথা বলতে চাই। জনাব মোসেস সাদিক 5 সেকেন্ড। ওকে অলরাইট, শুনেন, যেসব দেশে বিপ্লব হয়েছে, কিউবা, আলজেরিয়া, ভিয়েতনাম, রোডেশিয়া, সাউথ আফ্রিকা, বিপ্লব যারা করেছে তারাই ক্ষমতায় বসছে। অনেক নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমার একমাত্র ছেলে আরিশ বিন নাঈম। আমরা চাই এমন নিশ্চিন্তে যেন ঘুমায় বাংলাদেশের প্রতিটি সন্তান, প্রতিটি মায়ের সন্তান, বয়সের পরিমাণ যাই হোক না কেন। কিন্তু এতটা নিশ্চিন্তে কি আসলে ঘুমানো সম্ভব সবসময়? প্রত্যেক সন্তান কি তার পিতার এমন ভালোবাসা পাবার মতন সুযোগ হয়? দেশে থেকেও হয় না। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ইভেন এই যে ঝড়টা তিনি তুলেছেন গত রাতে, যে এই সিদ্ধান্তগুলো যেন আগামী দিনেও আমাদের রাজনৈতিক সরকারগুলো আসলে হুবহু পালন করে। কারণ তারা যদি এই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করে, তাহলে দেশের মানুষ এমন নিরাপদে ঘুমাতে পারবে, প্রত্যেকটা সন্তান নিরাপদ থাকবে, প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে। তবে বিষয়টা এত সোজা না, কারণ রাজনৈতিক দলগুলো বরাবরই প্রতিহিংসা পরায়ণ হয়, ক্ষমতায় গেলে অতীতের যে শিক্ষা সেটা ভুলে যায়। আজকের দিন আপনি আওয়ামী লীগের যতটুকু দৌরাত্ম্যপানা দেখেছেন, তারা কি এর আগে কোনো রকম শিক্ষা পায়নি? পেয়েছিল। 111 সরকারের সময়, তৎকালীন সময় ওবায়দুল কাদের একটা কথা বলেছিল যে এই 111 সরকার বা তার যে মেয়াদকালটা ছিল সেটা ছিল রাজনীতিবিদদের জন্য একটা পাঠশালা। কিন্তু পাঠশালা যখন শেষ হয়ে গেছে, ভুলে গেছে সবকিছু। আজকে নতুন করে আবারও সেই পাঠশালায় তাদেরকে ভর্তি হতে হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যে শেকড় আছে, প্রশাসনিক শেকড়, আমি আমার ভিডিওর প্রথমে যে কথা বলেছি, এই নিশ্চিন্ততার জন্য একটা জিনিস দরকার, প্রশাসন। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত প্রশাসনের, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তারপর হচ্ছে ডিসি, এসপি, ইউএনও, বিচার বিভাগ, এই সেক্টরে যারা দায়িত্ব পালন করবেন, দল মত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে
তারা যখন তাদের ইমানি দায়িত্ব পালন করবেন তখনই কেবল সম্ভব আপনার সন্তান বা আমি বা আমার মায়ের যিনি আমরা সন্তান আছি, আপনার মায়ের যারা আপনারা সন্তান আছেন, তখনই শুধুমাত্র সম্ভব এরকম নিশ্চিন্তে ঘুমানো। গতকালকে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সংস্কার কাজের দ্বিতীয় ধাপে আমরা দেখলাম আরেকটা ম্যাসিভ সিদ্ধান্ত। উদ্ভূত পরিস্থিতিতে সব জেলা প্রশাসককে মানে ডিসিদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। 20 আগস্ট তাদের প্রত্যাহার করা হবে, মানে আজকেই প্রত্যেককে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরপর নতুন করে নিয়োগ দেওয়া হবে আরেকটা টিম। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়ে বলছে যে গতকালকে রাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেন, এমনকি এখানে আরও অনেক সদস্যরা উপস্থিত ছিলেন। ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে যে দলীয়করণ করা হয়েছে অথবা চাকরিতে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের রিপোর্টের ভিত্তিতেই আসলে গুরুত্বপূর্ণ এই পদগুলোতে আওয়ামী লীগ তাদের নিজের সমর্থিত অথবা নিজেদের কর্মকাণ্ড আদায়ে সহজতর হবে এমন ব্যক্তিদেরকেই নিয়োগ দিয়েছিল। ইভেন যোগ্যতা থাকা সত্ত্বেও সেই আমলে আপনার 5 জন আলোচিত ব্যক্তি তারা এই প্রশাসকের পদে আসীন হতে পারেননি। তারা হচ্ছেন BCS 24 ব্যাচের নূরজাহান খানম, নজরুল ইসলাম 25 ব্যাচের নুরুল কবির ভুইয়া, ফরিদা খানম এবং 17 ব্যাচের 27 ব্যাচের সারওয়াল আলম। উদ্ভূত পরিস্থিতিতে দায়িত্ব পালনে অনেক ডিসি অনীহার কথা জানিয়েছেন, কারণ অনেক জায়গায় আমরা দেখছি গণমাধ্যমের রিপোর্টগুলোতে যে ডিসি কম আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন অথবা পলিটিক্যালি সার্ভ করার জন্যই অনেকে এই চেয়ারগুলোতে বসেছেন। এজ এ রেজাল্ট কি হয়েছে, সারা বাংলাদেশে যেই সিস্টেম আছে সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে। তো এই সিস্টেমটা যদি অ্যাক্টিভ থাকতো, সরকারের পদত্যাগ বা পতনের পর নতুন সরকার এসে বিএনপি বসতো, সেখানেও তারা বরখাস্ত হতো, বাট এই চেয়ারগুলোতে আবার ওই লোকগুলোই বসতো যারা বিএনপি সরকারকে সার্ভ করবে। এটাই কিন্তু 53 বছরের চিত্র। বাট এই চিত্রটাতে পরিবর্তন আনার জন্য এখন যেই কি বলা হয় যে মহান একটা ভূমিকায় ডক্টর ইউনূস সাহেব বসেছেন বা তাদের যে উপদেষ্টারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, এই মুহূর্তে প্রত্যেকটা সিদ্ধান্ত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন, যারা ধরেন দুর্বৃত্তায়নে বিশ্বাসী, সহিংসতায় বিশ্বাসী, তারা ভাবছেন যে ডক্টর ইউনূসের এমন সিদ্ধান্তগুলো তাদের জন্য ক্ষতিকর। কিন্তু আমি মনে করি এটা ক্ষতিকর না, কেননা এই সিস্টেমটার যতক্ষণ পরিবর্তন না হবে, যতক্ষণ দল ক্ষমতায় আপনি ভালো থাকবেন, যখন দল ক্ষমতায় নাই আপনি দৌড়ের উপর থাকবেন। এবার এটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি, কারণ এই প্রশাসনিক সিস্টেমটাকেই করাপশন করা হয়ে ফেলেছে। পাশাপাশি সেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারাও তাদের পেশাগত দায়িত্বের বাহিরে গিয়া বিরোধী দলকে মানে ক্ষমতায় না থাকা দলকে দমন পীড়ন, মিথ্যা মামলা, মানে নানান ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে মানুষগুলোর জীবন হারাম করে দিয়েছিল। সব মিলিয়ে জেলা প্রশাসককে এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার পর জেলা প্রশাসকদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্কার 11 জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। উপজেলা প্রশাসনে যারা উপজেলা চেয়ারম্যান আছেন তাদেরকে বাতিল। দেখেন, যে কোনো একটা সরকারের প্রধান অর্গান হচ্ছে কয়েকটা সেক্টর। সচিবালয়, আমলাতন্ত্র যেখানে কাজ করে, দ্বিতীয় হচ্ছে প্রশাসন। গত 53 বছর এই সেক্টরগুলো বাংলাদেশ সেনাবাহিনী বাদ দিলে বাকি যে সেক্টরগুলো আছে শতভাগ দলীয়করণ। ডিসি, এসপি, ইউএনও প্রত্যেকে নিয়োগ পাওয়ার আগে তাদের ব্যাকগ্রাউন্ডে পলিটিক্যাল কি ইনভলভমেন্ট ছিল সেগুলো দেখেই কিন্তু আপনার এই নিয়োগগুলো দেওয়া হয়েছিল। যোগ্যতা থাকার পরেও হয়তো ছাত্রজীবনে বা কোনো একটা কারণে ছোটখাটো একটা পর্যায়ে এসে তিনি রাজনীতি করেছেন, আওয়ামী লীগের করেছেন, বিএনপির করেছেন, কিন্তু দল যখন ক্ষমতায় না থেকেছে তার মেধাকে মূল্যায়ন করা হয়নি। ডক্টর ইউনূসের এমন ঝড় আশা করি বাংলার জমিনের যেই দুঃশাসনের চিত্র সর্বোচ্চ এক্সট্রিম লেভেলে গিয়েছিল গত 16 বছর, আর এর আগেও কিন্তু চিত্রগুলো ছিল, সেই চিত্রপটে নতুন বীজ বপন করা হচ্ছে। যে বীজটা বপন যদি সফল হয়, আমরা যারা পৃথিবীর উন্নত দেশগুলোতে বসবাস করি, তাদের দেশেও রাজনীতি আছে, তাদের দেশের সরকার ক্ষমতা যায়, তবে তাদের দেশে আমার আপনার মতন মানে নিজের খাইয়া দলের জন্য এক্সট্রিম লেভেলের চামচামি করা মানুষের সংখ্যা কম। তাদের দলের মধ্যে দল যখন অন্যায় করে, যে যতটুকু পারে তাদের দেশের বাক স্বাধীনতা অনুযায়ী তারা প্রটেস্ট করে। কিন্তু আমাদের মধ্যে একটা চিত্র আছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক অথবা অন্য দল হোক, নির্বাচনে মার্কা চাই আমরা খালি প্রতিনিধিদেরকে সিলেক্ট করি। দলের বিপরীতে গিয়ে আপনি কথা বলবেন, আপনাকে ঝামেলায় পড়তে হবে। বিপরীতে গিয়ে আপনি কোনো অবস্থান নেবেন, আপনাকে আইনি প্যাচের মধ্যে ফেলে দেওয়া হবে। তো এই জিনিসগুলো উন্নত বিশ্বে নাই। রাজনীতি আছে, তারাই রাজনীতির সবচেয়ে সুন্দর সংজ্ঞা ক্রিয়েট করছে। কিন্তু আশ্চর্য লাগে, আমরা ওইসব দেশগুলোতে বসেও এখন পর্যন্ত আমাদের মধ্যে ওই মেন্টালিটিটা সরানো যাচ্ছে না। তো ডক্টর ইউনূস সাহেবের যে নেতৃত্বে যে টিমটা গঠিত হচ্ছে, এই টিমটা শুধুমাত্র আপনার যে কি বলা হয় যে নতুন কিছু করছে তা না। এই টিমটা প্রকৃত স্বাধীনতার যে স্বাদ, প্রকৃত স্বাধীনতার যে সৌন্দর্য, সেইটাকে তিনি বপন করছেন তারই কর্মের মাধ্যমে। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। এই টিমটা 2, 4, 5 বছর থাকুক। পুরো বাংলাদেশের মধ্যে যে সিস্টেমগুলো ক্রিয়েট করা হচ্ছে 53 বছরে, প্রত্যেকটা সেক্টরে সেই সিস্টেমকে মাইকা বাপ করে নতুন একটা সিস্টেম চালু করা দরকার। কারণ বাংলাদেশের গত 53 বছরের একই চিত্র, শুধুমাত্র প্রেক্ষাপট পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, আর সিস্টেমটার মধ্যে নতুন মানুষগুলো এসে কানেক্ট হয়। এর বাইরে কিন্তু কোনো দৃশ্য আমরা দেখিনি। ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করছেন, কবে নির্বাচন হবে, তাড়াতাড়ি দেওয়া দরকার। আওয়ামী লীগ এক বক্তব্য দিচ্ছে, বিএনপি এক বক্তব্য দিচ্ছে, তবে সবচেয়ে সুন্দর ভূমিকা রাখছে জামাতের আমিরের। গতকালকে একটা ভিডিও দেখলাম,
তার কথাবার্তাগুলো আমার কাছে মনে হয়েছে আমাদের সবগুলো দলের মধ্যে তিনি সবচেয়ে সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি ওই যে আমার ছেলে যেমন নিরাপদে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, এমনভাবে যেন প্রত্যেকটা মায়ের সন্তান, বয়স ডাজেন্ট ফ্যাক্ট, মায়ের কাছে সন্তান, বাবার কাছে সন্তান সন্তানই, আবার ছোট হোক বড় হোক প্রত্যেকটা সন্তান যেন আমাদের বাংলার জমিনে এমন নিরাপদে ঘুমোতে পারে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।